5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জনও শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনি কি ভাবছেন এবং দেশের নতুন রাজনৈতিক দল গঠন করা হলে আপনার ভূমিকা কি হবে? 5 আগস্টের আগেই 3 আগস্ট কিন্তু ঘোষণা এসেছে যে ফেসিবাদী যে ব্যবস্থা তার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে লক্ষ্যেই এই আন্দোলনটা সংগঠিত হয়। এবং 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেলেন ওই দিন বাংলাদেশের মানুষের মধ্যে একটা একতার জায়গা তৈরি হয়েছে এবং একই সাথে একটা সম্ভাবনার বীজ সেদিন অঙ্কুরিত হয়েছে যে বাংলাদেশের মানুষ পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত আছে সেখানে আর স্থির থাকতে চান না, নতুন একটা বন্দোবস্তের মধ্য দিয়ে তারা যেতে চান। এই জায়গায় তারা তরুণদেরকে ভরসা করেন। এবারের যে আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে স্বীকৃত হয়েছে। ছাত্ররাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের সাথে একাত্ম হয়েছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন, কিন্তু নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এবং তরুণরা। এই যে ছাত্র তরুণরা তাদের মধ্য দিয়ে একটা রাজনৈতিক আগ্রহ এবং রাজনৈতিক পথ চলার যেন উন্মেষ ঘটে সেটা মানুষের মধ্যে আমরা আরও বিশেষভাবে আমরা এই দীর্ঘ সময়টাতে আমরা লক্ষ্য করেছি। গত 3-4 মাস ধরে বাংলাদেশের মানুষের সারা দেশের বিভিন্ন অঞ্চল, সেটা রংপুর বলেন, রাজশাহী বলেন বা চট্টগ্রাম, খুলনা, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কথা হচ্ছে। তাদের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে যে তরুণরা একটা নতুন রাজনৈতিক দলের যেন প্রকাশ ঘটান এবং তারা কিন্তু সবসময় আমাদেরকে এই কথাটা বলছেন। আমি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সাথে আছি। জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেখানে আমরা রাজনৈতিক একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যাচ্ছি। এটা একটা আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু আপনি যদি রাজনৈতিক দলের কথা বলেন, আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলের বাস্তবতা তৈরি হয়ে গেছে এবং সেটা শুধু আনুষ্ঠানিক প্রকাশ হওয়া বাকি মাত্র। এখানে আমার ভূমিকার কথা যদি বলেন, আমি অবশ্যই চাইব দেশের তরুণদেরকে একত্রিত করে এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের অভিজ্ঞতা যেটা আছে সেটার সন্নিবেশ ঘটিয়ে যাতে একটা নতুন রাজনৈতিক ভিশন জাতিকে দেওয়া যায় সে লক্ষ্যেই মূলত আমি কাজ করে যাব। এবং নতুন রাজনৈতিক যে দল হবে সেই রাজনৈতিক দলে তরুণদেরকে আরও বিশেষভাবে এটাকে সম্পৃক্ত করা এবং নিজেকেও সেখানে সম্পৃক্ত রাখা, এই রাখার মধ্য দিয়েই মূলত আমি ভূমিকাটা রাখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কোট বলছেন। উনি বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। এদিকে ভয়েস অব আমেরিকার জরিপ অনুযায়ী দেশের 61.1% মানুষ 1 বছরের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের কথা জানিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? এই সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত বলে আপনার মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের মুখ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছেন এবং আমাদের জন্য সৌভাগ্যের জায়গা এটাই যে শেখ হাসিনা পলায়নের পরে ছাত্ররা তাকে শুধু ফোন কল করেছেন এবং তিনি ছাত্রদের উপর আস্থা রেখে তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের তিনি হাল ধরেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে সংস্কার না করেই তিনি নির্বাচন দিয়ে দিবেন। আমরা কিন্তু যারা তরুণরা আছি, যারা ছাত্ররা আছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের যারা ফ্যামিলিরা আছেন, তাদের যে স্পৃহার জায়গাটি আছে, যারা আন্দোলনে অংশগ্রহণকারীরা আছেন, তাদের সকলের বক্তব্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য যে তিনি সংস্কার না হয়েই তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন তার বিপরীতমুখী। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন সময় সাংবাদিকদের মাধ্যমে এবং আমাদের বক্তৃতায় বলেছি যে আপনি এইভাবে বলতে পারেন না, কারণ 2000 শহীদ তাদের রক্তের বিনিময়ে আমরা আপনাকে এখানে স্থলাভিষিক্ত করতে পেরেছি। আমরা হাজার হাজার তরুণ, লাখ লাখ তরুণ সারা দেশে এবং বাংলাদেশের যারা ফেসিবাদ বিরোধী মানুষেরা আছেন তারা সকলেই সংস্কার চায়। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, এমন কোনো ব্যবস্থা নেই যে ব্যবস্থাটা বাংলাদেশে সঠিক আছে। আপনি নির্বাচন দিয়ে চলে গেলেন, এটাতে করে কিন্তু 2000 শহীদ যারা আছেন তাদের ত্যাগ কিন্তু অবমূল্যায়িত হবে, যারা আন্দোলনকারীরা আছেন তাদের ত্যাগ অবমূল্যায়িত হবে। বাংলাদেশের মানুষ যে দীর্ঘ সময় ধরে আশা দেখছে, মুক্তির আশা, সেই মুক্তির আশাটা পরাহত হবে। আমরা কিন্তু এমনটা তার কাছ থেকে বক্তব্য আশা করি না। আবার একই সাথে এই বক্তব্যও সত্য যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়। ভোটাধিকারের মধ্য দিয়ে এখানে একটা নির্বাচিত ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করা হোক, সেটাও মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গা আছে। বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থা আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আগের যত সরকার ব্যবস্থা আছে তার থেকে ডিফারেন্ট। সেটা নির্বাচিত সরকার ব্যবস্থা বলেন বা যারা ক্ষমতা দখল করেছেন সেনা শাসন বলেন বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, তার কোনো কিছুর সাথেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সিস্টেমটা অনুরূপ নয়। আমরা কিন্তু দেখি যে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যত পক্ষ আছে সকল পক্ষই এই সরকারকে ওন করে,
সকলেরই সরকার হিসেবে সরকারটা কিন্তু সামনে এসেছে। অতএব এই সরকারকে অবশ্যই সংস্কার করতে হবে এবং সংস্কারের জন্য যে সময়টা প্রয়োজন এই সময়টা তাদেরকে নিতে হবে। কিন্তু আমরা চাইবো সে সময়টা যেন অতিরিক্ত না হয়। সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে, কাজ না করে সংস্কারের কাজগুলো যেগুলো আছে এই কাজগুলো ফেলে রেখে শুধুমাত্র সময় ক্ষেপণ করাটা যেন না হয়। সরকার যেন কোনোভাবেই সংস্কার পিছিয়ে না রাখে এবং আমাদের এই যে আগ্রহের জায়গা আছে, আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়ার জায়গা আছে সেটাকে যেন লেন্দি না করে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা কেমন হওয়া উচিত? গোটা বিশ্বেই এখন বাজার অর্থনীতির একটা ছয়লাভ অবস্থা হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষেরা আমরা যে অবস্থাতে আছি, আমরা যদি এখানে শুধুমাত্র কম্পিটিটিভ মার্কেটের উপরে যদি আমরা চলে যাই, তাতে করে কিন্তু বাংলাদেশের যারা ক্রেতারা আছেন, ভোক্তারা আছেন বা এসএমই যারা আছে তারা কিন্তু এখানে পিছিয়ে পড়বে। এই কারণে আমরা বাংলাদেশের ক্ষেত্রে মনে করি যে এখানে আসলে সরকার নিয়ন্ত্রিত একটা বাজার ব্যবস্থা থাকা দরকার, স্থানীয় বাজার ব্যবস্থা থাকা দরকার। ধরেন রংপুরের কোনো একজন কৃষক যে পণ্য উৎপাদন করলেন, এই পণ্যটা যখন ঢাকায় আসে মাঝখানে অনেকগুলো হাত বোতল হয়ে হয়ে আসে এবং মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছেন তারাই বেসিক্যালি লাভবান হন। আমরা দেখি যে যে ফুলকপি রংপুরে দাম সেটার 10 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে সেটার দাম হয়ে যায় 60 টাকা। মাঝখানে এই যে 50 টাকা বাড়তি হয়ে যায়, তার দেখা যায় যে 40 টাকাই মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের পকেটে ঢুকে যায়। এই জায়গায় যদি আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে সেটা যদি ভোক্তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি, একটা স্থানীয় বাজার ব্যবস্থা যদি এখানে করা যেতে পারে, এসএমইতে যারা আছেন তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা যায় এবং সরকার নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাকে যদি এখানে প্রচলন ঘটানো যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা ভালো হবে। এই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে জাপান একটা উদাহরণ হতে পারে। সেখানে সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটার একটা প্রচলন আছে, আমরা সেখান থেকে শিখতে পারি। বাংলাদেশের সামনের দিনের অর্থনৈতিক রূপরেখার কথা যদি বলি, তাহলে আমার মনে হয় বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে, এতে অনেক মানুষ বাংলাদেশের যারা এখনও দারিদ্র সীমার নিচে বাস করেন, বিশেষত আপনি বলেছেন যে রংপুর অঞ্চল বা আমরা দেখি যে একেবারে সমুদ্র তীরবর্তী যারা আছেন, উপকূলের মানুষ, তারা অনেক কষ্টের মধ্য দিয়ে যান। অর্থনৈতিক তাদের এখন পর্যন্ত সলভেন্সি আসে নাই। তারা এখন বাংলাদেশকে এমন একটা ভাবে অর্থনীতিকে সেট করা দরকার যাতে করে এখানে যে পাচারের মতো ঘটনাগুলো ঘটছে এটা যেন এখানে না ঘটে। অর্থনৈতিক রূপরেখার কথা যখন আপনি আমাকে বলছেন, সম্প্রতি একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে লাখে লাখে বিলিয়ন বিলিয়ন ডলার সেগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে গেছে বিগত সময়গুলোতে। এটা কিন্তু আর হতে দেওয়া যাবে না। সামনের অর্থনীতিকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই, মেগা প্রজেক্ট যেগুলো নেওয়া হয়েছে, অনেক মেগা প্রজেক্ট আছে যেগুলো আসলে বাংলাদেশের জন্য অর্থনীতির জন্য কালস্বরূপ হয়ে গেছে। যেমন কর্ণফুলী টানেল, সেখানে আমরা দেখতেছি যে যে পরিমাণে সেখানে আয় হয় তার থেকে আসলে সেখানে ব্যয় বেশি দৈনিক। তো এরকম আবার দেখা যাচ্ছে যে পদ্মা সেতুতে যে রেল সংযোগ দেওয়া হয়েছে সেখানেও আমরা দেখতেছি যে যে পরিমাণে ওখানে আয় হবে তার থেকে ওখানে ব্যয়ের সংখ্যাটা বেশি হয়ে দাঁড়াচ্ছে আর কি। এরকম বড় বড় প্রজেক্ট যখন নেওয়া হবে সেই সময়টাতে যাতে সেটার প্রয়োজনীয়তা এবং একই সাথে সেটার খরচ এবং ওখান থেকে যে আয় আসবে সেটার দিকে একটু নজর দেওয়া দরকার আছে। এবং বাংলাদেশের মানুষ তারা যেন অর্থনৈতিক যে নিষ্পেষণ আছে সেই নিষ্পেষণ থেকে মুক্তি পেতে পারে, এরকম ধরনের অর্থনৈতিক একটা ব্যবস্থাপনার দিকে আমাদের যাওয়া প্রয়োজন। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গত 5 আগস্ট পরবর্তী অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক নিজেদের বিনিয়োগ গুটিয়ে নিয়েছে। আবার বিদেশ থেকে শিল্পের যন্ত্রপাতি আমদানি ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে, ফলে বিদ্যমান বেকার সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এ বিশাল জনগোষ্ঠীর কাজের সুযোগ তৈরি করতে শিল্পায়ন দরকার। এখন শিল্পায়নের দায়িত্ব বেসরকারি খাতে হাতে ছেড়ে দেওয়া হবে নাকি বিনিয়োগের দায়িত্ব সরকার নেবে? সামাজিক অবস্থানগত জায়গা থেকে মর্যাদার একটা সংকট এখানে তৈরি হয় বলে একটা মনস্তত্ত্ব তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের বের হয়ে আসা দরকার। আমরা বিশ্বাস করি যদি আমাদের তরুণরা তারা যদি আরও বেশি করে উদ্যোক্তা হতে পারেন এবং সেরকম ধরনের স্টেবিলিটি যদি এখানে থাকে এবং সরকারের পক্ষ থেকে যদি সেখানে সাপোর্টগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু এই সংকটটা থেকে আমরা বেরোয় আসতে পারবো। এবং এই জায়গায় আমাদের একটা সচেতনতা প্রয়োজন যে শুধুমাত্র ডেস্ক জব সেটাই শুধুমাত্র জব না, শুধুমাত্র কারো কর্মচারী হয়ে থাকা, শুধু সুটেড বুটেড হয়ে থাকা এটাই শুধুমাত্র বেকারত্ব থেকে মুক্তির সহায়ক একটা প্রতীক না। আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে নিজেরা স্বনির্ভর থেকেও কিছু করতে পারি কিনা,
নিজের পরিবারের অর্থনীতিতে আমরা কন্ট্রিবিউট করতে পারি কিনা, আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারি কিনা। এই জায়গাটাতে বেকারত্ব সমস্যা এটা বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ঘনীভূত হয়েছে। পাট শিল্প অলরেডি আমাদের এখানে যে সরকারি পাটকল ছিল সবথেকে বড় নারায়ণগঞ্জে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন ব্যাপার হলো যে সরকারকেও তো কিছু কিছু জিনিসে উদ্যোগ নিতে হবে। আমাদের চিনি শিল্প, আমি দেখলাম যে গত কয়েক বছর আগে চিনি শিল্পের অনেকগুলো কারখানা সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সরকারি উদ্যোগে কিছু কিন্তু শিল্প কারখানা আছে, সেগুলো কিন্তু একেবারেই তলানিতে, সেই জায়গাগুলো থেকে মানে খুব ভালো আয় করা সম্ভব হচ্ছে না। কিন্তু এই জায়গায় আবার বেসরকারি যে সেক্টরগুলো আছে, বেসরকারি সেক্টরে যারা আছেন তারা আবার শিল্পায়নের ক্ষেত্রে খুব ভালো ধরনের সফলতার মুখ দেখাতে পেরেছেন। তিনি ফেসিবাদের একেবারে ঘোরতর দোসর, তিনি গ্রেফতার হয়ে আছেন। তো সেই জায়গাটাতে তার যে শিল্প কারখানা এবং তার অধীনে হয়তো কয়েক হাজার মানুষ সেখানে চাকরি করেন, তো তাদের বেতনাদি থেকে শুরু করে নিয়ে অনেকগুলো জায়গা সেখানে ছাঁটাইয়ের মতো ঘটনাগুলো ঘটতে পারে। তো এই জায়গাটাতে সরকারকে আসলে ওই যে প্রতিষ্ঠানটি আছে, যিনি অপরাধী তার বিচার হোক, কিন্তু যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানটা যাতে ফাংশন করতে পারে সে ব্যাপারে সরকারকে আসলে উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো যাতে ঠিক থাকে। আমরা তো প্রাতিষ্ঠানিক একটা রূপায়ণ বাংলাদেশে দেখতে চাই, আমরা তো ব্যক্তিকেন্দ্রিক থাকতে চাই না। কিন্তু একই সাথে এই জিনিসটা যেটা করবে সেটা হলো যে এই শিল্প কারখানাগুলোকে সচল রাখবে এবং যারা অপরাধী তাদের যে বিচার প্রক্রিয়া সেটাতেও সহায়ক হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের এনজিও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব দেখা যাচ্ছে। এনজিও কর্মীদের দ্বারা গঠিত এই সরকার রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করতে পারবে কি? বাংলাদেশে এখন এমন একটা সরকার গঠিত হয়েছে, আপনি যদি ইভেন কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর দিকেও তাকান, আমরা দেখব যে এমন ব্যক্তিদেরকে সেখানে এক্সপেক্ট করা হয় যারা আসলে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট না এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে। এবং অন্তর্বর্তীকালীন এখন যে সরকারটি গঠিত হয়েছে সেখানে যারা আছেন এই মানুষগুলো আসলে সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা মানুষ। এই মানুষগুলোর অনেকেই তারা বিভিন্ন সময় যে এনজিওগুলো আছে, নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো, সেই খাতগুলোতে তারা বিশেষ বিশেষ ভূমিকা রেখেছেন। এখন প্রশ্ন হলো যে সংস্কারের যে প্রশ্ন সেটা তারা করে দিয়ে যেতে পারবেন কিনা। এই জায়গাটাতে আমরা এখন পর্যন্ত আশানুরূপ সাফল্য আসলেই দেখতে পাইনি। আমরা মনে করি যে সরকারকে আরও শক্ত হতে হবে। আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জায়গায় আমরা দেখেছি, সেই জায়গাতে তো এখন পর্যন্ত সরকার খুব ভালো ভূমিকা পালন করতে পারেনি। তো এই জায়গাটাতে কিছু কিছু ব্যর্থতার জায়গা আছে, কিন্তু 4 মাস সময় আসলে সরকারকে মূল্যায়নের সময় নয়। আমরা তাদের কাছে আশাবাদ রাখতে চাই যে তারা তাদের যে সীমাবদ্ধতার জায়গাগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠে যে সংস্কারের দাবিতে মানুষ রাস্তায় এসেছিল সেই সংস্কারের বিষয়ে তারা আরও মনোযোগী হবে। আমরা জানি যে বাংলাদেশের 3 দিকে বৃহৎ রাষ্ট্র ভারত রয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। আবার উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে চীনের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেখানে কিন্তু বেসিক কথা হলো যে কারো প্রতি শত্রুতা নয়, সকলের সাথেই বন্ধুত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশ ভারতের দ্বারা পরিবেষ্টিত একটি দেশ। ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণটা করেনি। আমরা এটা অতীতেও দেখেছি যে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো আছে ভারতের সাথে, সেই নদীগুলো শুকিয়ে যাওয়ার পথে। এখন শীতকাল এটা আরও প্রকট আকার ধারণ করেছে। আপনি যদি পদ্মা বা তিস্তার মতো নদীগুলোতে গিয়ে দেখবেন যে পানি হাঁটুর নিচে নেমে এসেছে। এত খারাপ একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আপনি যদি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন, সেখানেও দেখবেন যে ভারতের এখানে একটা ইন্টারফারেন্স আছে। আসলে ভারত রাষ্ট্রযন্ত্রটি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে, এখানে একটি দল আওয়ামী লীগের সাথে তারা সম্পর্ক করেছে। এবং দেখা গেছে আওয়ামী লীগ বিগত সময়টাতে যেসব চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলোর ভিতর দিয়ে অসমতার একটা চূড়ান্ত মাত্রা প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ সেখানে বিঘ্নিত হয়েছে। আমরা দেখি যে বাংলাদেশে গত 14, 18 এবং 24-এর যে নির্বাচনগুলো হলো, এই নির্বাচনের নামে প্রহসনের সময়টাতে ভারত নির্লিপ্ত থেকেছে এবং আওয়ামী লীগ সরকারকে একেবারে এই
একটা একতরফা একটা সমর্থন তারা দিয়ে গেছে আওয়ামী লীগ সরকারকে। এখন ব্যাপার হলো বাংলাদেশের মানুষ যখন হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করছে, হাসিনা যখন বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করছে, গুলি করছে, এবং তারপরে আমরা দেখলাম যে এই হাসিনাকেই ভারত সরকার আবার আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনা কিন্তু এর আগে বলেছিল যে ভারতকে যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে। হয়তো তারই একটা রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে ভারতের উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের প্রশাসন অর্থাৎ বিচারের ব্যবস্থার কাছে সোপর্দ করা, কিন্তু সেটা কিন্তু তারা এখন পর্যন্ত করেনি। বাংলাদেশের সীমান্তে যদি আপনি তাকান, দেখবেন যে এখানে ফেলানীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, স্বর্ণা দাসকে এখানে গুলি করে মেরে ফেলা হয়। বাংলাদেশের সীমান্ত যেটা আছে, এই সীমান্ত এটা একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে গার্ডিয়ানের রিপোর্ট মতে। কত হাজার মানুষ যে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত সেখানে শহীদ হয়েছেন সেটার মানে উল্লেখ করার মতো পরিস্থিতিও নাই। এত মানুষকে তারা ওখানে হত্যা করেছে। এখন এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, তাতে করে বাংলাদেশের মানুষ ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসী নীতি তার ব্যাপারে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। বাংলাদেশের মানুষেরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে নানাবিধভাবে বিতর্কিত করে ভারতের মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের উপ হাইকমিশনে আগরতলায় হামলা করা হয়, কলকাতায় হামলা করা হয়। এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে শুধুমাত্র দুঃখ প্রকাশের মতো দায়সারা বক্তব্য বা দু একজনকে গ্রেফতার করার মতো বক্তব্যের ভিতর দিয়ে তারা গিয়েছে। অথচ আগরতলায় যারা হামলা করলো তাদের সংগঠনটার নামই হচ্ছে হিন্দু সংঘর্ষ সমিতি। মানে তাদের শব্দের মধ্যে সংঘর্ষ শব্দটা আছে সংগঠনের নামের মধ্যে। মানে যাদের কাজই হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে সংঘর্ষকে বিস্তার ঘটানো এবং সেখানে গিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, ভাঙচুর করা, সে কাজগুলো কিন্তু তারা করেছে। এখন এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি দেখবেন যে ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ নেপালের অধিকাংশ মানুষ হিন্দু। ভারতের সাথে বাংলাদেশের কিন্তু হিন্দু মুসলমান এই জায়গায় ডিভাইডেশনটা না। আসলে নেপালের অধিকাংশ মানুষ হিন্দু হওয়া সত্ত্বেও নেপাল কিন্তু ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাকতে পারেনি। মালদ্বীপ কিন্তু ঘোষণা দিয়ে ভারতের যে সেনারা আছে তাদেরকে কিন্তু সেখান থেকে উইথড্র করিয়েছে। আশেপাশের পাকিস্তানের সাথে তাদের চূড়ান্ত বৈরিতার সম্পর্ক। অর্থাৎ ভারতের আশেপাশে যে দেশগুলো আছে তাদের কারোর সাথেই ভারতের আসলে সুসম্পর্কটি নেই। বাংলাদেশের সাথে যে সম্পর্কটি ছিল সে সম্পর্কটি ছিল একতরফা স্বার্থসিদ্ধির সম্পর্ক। এই একতরফা স্বার্থসিদ্ধির সম্পর্ক হাসিনার পতনের মধ্য দিয়ে এখানে শেষ হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছে। এই বিষয়টাকে তারা আর পছন্দ করছেন না। এই কারণে নানা ধরনের কথা, নানা ধরনের কর্মকাণ্ড সেগুলোকে তারা তাদের ওখানে ছড়ানোর একটা সুযোগ দিয়েছেন। ভারতের মতো এত উগ্র সাম্প্রদায়িক একটা দেশ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তারা প্রশ্ন করার সুযোগ তৈরি করেছে। ভারতের যারা মজলুম আছেন তাদের সাথে আমাদের একটা ঐকান্তিক সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে যেতে পারবো না। কিন্তু ভারতের সকল মানুষকে যারা আছেন তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তারা উগ্র হিন্দুত্ববাদের যে ফাঁদ সেই ফাঁদে তারা পা দিবেন না এবং উগ্র হিন্দুত্ববাদকে তারা প্রশ্রয় দিবেন না। এইটা ভারতের মানুষকে প্রমাণ করতে হবে। আবার ভারতের যারা সরকার আছেন এবং বাংলাদেশের যে সরকার তাদের মধ্যকার যে সম্পর্কের জায়গাটি আছে সেই সম্পর্কের জায়গায় আমাদের বিজনেস গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের জায়গা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে পণ্যের আদান প্রদান হয়। আমাদের যে স্থল সীমান্তগুলো আছে সেখান দিয়ে প্রতিনিয়ত পণ্য আসা যাওয়া করছে। এই জায়গায় ভারতের সাথে আমাদের একটা সম্পর্কের জায়গা। এটা পৃথিবীতে আপনি দেখেন একেবারে শতভাগ বৈরিতার সম্পর্ক যাদের মধ্যে আছে, যদি আমেরিকা বা রাশিয়ার কথা বলি তাদের মধ্যেও বাণিজ্যিক সম্পর্ক আছে। কারণ বাণিজ্যিক সম্পর্ক যেটা সেটা নির্ভর করে টাকার উপরে। ভারতের অনেকে মনে করে তাদের কাছ থেকে যে পেঁয়াজ আসে বা যে পণ্যগুলো আসে সেটা বাংলাদেশে আসার কারণে তারা খুবই উদ্বেলিত হয়। কিন্তু আমরা তো দেখি যে পেঁয়াজই আসুক না বাংলাদেশে না কেন সেটা তো মূল্য পরিশোধ করে আসে, সেটা তো বিনা পয়সায় এখানে আসে না। অতএব বাণিজ্যিক যে সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্কটা ঠিকঠাক রাখার পক্ষে আমরা, এবং একই সাথে ভারতের সাথে আমরা মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্য দিয়ে যেতে চাই। আপনি চায়নার কথা বলেছেন, চায়নার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক সেটা গ্রোয়িং, এবং আমরা মনে করি যে অর্থনৈতিক জায়গা থেকে চায়নার সাথে সম্পর্ক আরও ডেভেলপ হওয়া দরকার। এবং বাংলাদেশের যে পোশাক শিল্পের যে বাজার আছে বিশেষত ইউরোপ,
এবং আমেরিকা, তাদের সাথেও যে আমাদের সম্পর্কের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আরও জোরদার করা প্রয়োজন বলে আমি মনে করি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তারপরে প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করতে হয়। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের করণীয় কি বলে আপনি মনে করেন? আমরা আসলে খুব ছোট্ট একটা দেশ, আমাদের কৃষি জমি, এটার পরিমাণ, আমাদের যে উদ্বৃত্ত জনসংখ্যা তার তুলনায় অল্প, কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত বাংলাদেশের অনেক অঞ্চল আছেন যে অঞ্চলগুলোতে হয়তো 3 মেয়াদে আবাদ করা সম্ভব, কিন্তু সেখানে 2 মেয়াদে আবাদ হয় বছরে। সেই জায়গাগুলোতে আমাদের যারা কৃষিবিদ যারা আছেন, যারা কৃষি নিয়ে গবেষণা করেন, তাদের আসলে আরও এগিয়ে আসা প্রয়োজন। এবং আপনি দেখবেন যে বরিশাল অঞ্চল বা যে অঞ্চলগুলোতে পানি থাকে সবসময়, হাওর অঞ্চল, সে অঞ্চলগুলোতে কিভাবে কৃষি পণ্য উৎপাদন করা যায় তার কিছু পদ্ধতি এখন আছে। ভাসমান বীজ রোপণের একটা পদ্ধতি এখন আবিষ্কৃত হয়েছে, সেটাকেও সেখানে অ্যাপ্লাই করা যায়। আবার ইদানিং হাইড্রোপনিক সিস্টেম নামে একটা সিস্টেম এসেছে, সেটার মধ্য দিয়ে একটা অল্প জায়গার মধ্যেই অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। আবার আমাদের কৃষকরা অনেক সময় সার বা কীটনাশক, তাদের যে মূল্য এবং দিন শেষে ওই যে শ্রম তারা ইনভেস্ট করেন, যে পরিমাণ শ্রমিকের মজুরি তাদেরকে দিতে হয়, পরে পণ্যের যে দাম পান তা আশানুরূপ হয় না, তারপরে তারা সেখানে হতাশায় নিমজ্জিত হন। সে জায়গাটাতে পণ্যের যেন ন্যায্য মূল্য কৃষকরা পায়, কৃষকরা যাতে উজ্জীবিত থাকে, সেই ব্যবস্থাটিও নেওয়া প্রয়োজন। এদেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা শিক্ষা সহ বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এই শিক্ষা ব্যবস্থাকে একটি ধারায় ফিরিয়ে আনার জন্য আপনাদের পরিকল্পনা কি? প্রচলিত যে মাধ্যম আছে সে মাধ্যমে সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করেন। এর বাইরে গিয়ে একটা ছোট্ট অংশ যারা ইংলিশ মিডিয়ামে, এটা দিন দিন গ্রোয়িং বাড়ছে, তার ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছেন এবং তাদের কারিকুলাম থেকে শুরু করে নিয়ে সব কিছু বিটিএস যে মাধ্যম আছে সেই মাধ্যমকে অনুসরণ করে হচ্ছে। এখন এই সবগুলো ধারাকে একমুখী একটা ধারায় নিয়ে আসা সেটা খুবই টাফ একটা জিনিস। এইখানে মানুষের মধ্যে আগে সচেতনতার জায়গাটা তৈরি করা দরকার যে আসলে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করছি কোন পারপাসকে মাথায় রেখে। এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ধারায় যাতে বাংলাদেশকে নিয়ে স্টাডি করার একটা জায়গা থাকে। বৈষম্য নিরসনের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে আবারও নতুন করে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। গ্রামের কৃষকের ছেলেও যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, এই যখন প্রত্যাশা, তখন শিক্ষায় বৈষম্য নিরসনে আপনাদের পরিকল্পনা কি? বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্য পরিবার আছেন যে পরিবারগুলো থেকে তারা যে পড়ালেখাটা করবেন সেটাই অনেক বড় একটা ব্যাপার তাদের জন্য। কারণ 3 বেলা খাবার যার পেটে জোটে না তার পক্ষে পড়ালেখায় মনোনিবেশ করা এটা খুবই অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়ায়। এমত অবস্থায় আসলে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলা এবং আমরা মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থায় যতটা পারা যায় সরকারি প্রণোদনা দেওয়া। আমাদের শিক্ষায় বৈশ্বিক মান এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয় নাই। বৈশ্বিক মান যাতে আমাদের শিক্ষার মধ্যে থাকে, আমরা যাতে শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেটাও আমাদের খেয়াল রাখা দরকার। এটা বেসিক্যালি আমাদের যারা রাষ্ট্র পরিচালক আছেন এবং যারা শিক্ষাবিদরা আছেন তাদেরকে একটা সম্মিলিত সিদ্ধান্তে আসতে হবে যাতে করে দারিদ্র্যপীড়িত কেউ শুধুমাত্র দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হন এবং একই সাথে যারা মেধাবীরা আছেন তাদেরকে যেন আমরা সারা দেশ থেকে খুঁজে নিয়ে এসে উপযুক্ত শিক্ষা দিতে পারি এবং দেশের কাজে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। 1971 সাল পরবর্তী অটোপাস চাকরিতে কোটা ব্যবস্থা চালু সহ প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগে বিভিন্ন রীতি চালু হয়েছিল, যা পরবর্তী দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি, অনেক ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেছিল। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরও অটোপাস এবং চাকরিতে বয়সসীমা বাড়ানোর ঘটনা পরিলক্ষিত হচ্ছে, এ নিয়ে আপনার ভাবনা বা আপনার মতামত কি? 71 সাল পরবর্তী সময়ে সরকারি চাকরিতে কোটার সিস্টেম নিয়ে আসা হলো। তখনকার যে প্রেক্ষাপট, একটা দেশকে গঠন করতে হলে সব থেকে যারা দেশের প্রতি নিবেদিত এবং একই সাথে যারা শিক্ষিত তাদেরকেই অ্যাকোমোডেট করা প্রয়োজন। সেই জায়গা থেকে তখনকার যে প্রেক্ষাপট সেই জায়গা থেকে সেটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত বলে আমি মনে করতেছি। কিন্তু ওই একই সিদ্ধান্ত যখন সময়ের ফেরে ফেরে পরিবর্তন করা না হয়, সময়ের সাথে সেটা যখন আপডেটেড না হয় তখনই কিন্তু এটা বৈষম্য তৈরি করে। 72 সালে যে কোটা দেয়া হলো
সেই কোটা এক্সটেন্ড করে মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, তারপরে নাতি নাতনি পর্যন্ত এটা বিস্তৃত ঘটানো হলো। যে না, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কিন্তু কারো কোনো প্রশ্নের জায়গা ছিল না। সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, কোনো জায়গায় তেমন করে কোনো নিয়োগগুলো হয় নাই। তাতে করে একটা শিক্ষার্থীদের একটা বড় অংশ যারা চাকরি প্রার্থী তারা পিছিয়ে পড়েছেন, এবং একই সাথে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশে সরকারি চাকরির প্রতি এখন যে আগ্রহের জায়গাগুলো তৈরি হয়েছে, সব মিলিয়ে বয়স বৃদ্ধি যেটা সেটা 32 পর্যন্ত যেটা করা হয়েছে, সেটাকে আমার এখন পর্যন্ত সঠিকই মনে হয়। কিন্তু এই বিষয়গুলো অপরাপর যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোকে বিবেচনায় নিয়ে যদি সামনের দিনে পরিবর্তনের মানসিকতা থাকে যারা রাষ্ট্র পরিচালক থাকবেন, তাহলে কিন্তু আর সমস্যা তৈরি হবে না। যদি তারা স্থির হয়ে যান এবং স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে আসেন যে যা করা হলো এর বাইরে আর কিচ্ছু না, এবং সেখানে পরিবর্তনের ছোঁয়া যদি না লাগে, তাহলেই কিন্তু সমস্যাটা তৈরি করবে। আর যদি সময়ের চাহিদার সাথে নিজেদেরকে মিলিয়ে নেবার এবং পলিসি আপডেট করবার সিদ্ধান্ত যদি নীতিগতভাবে অনুসরণ করা হয়, তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন, বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীর অধিকার আদায়ে কাজ করেছেন ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে। আপনার রাজনৈতিক যাত্রা নিয়ে আসলে জানতে চাই, রাজনীতিতে আপনার আগ্রহের কারণ কি, কেন রাজনীতিতে আসলেন এবং রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তখন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আসে। কোটা সংস্কার আন্দোলনে আমি জিয়া হলে অনুজ হিসেবেও একটা নেতৃত্বের ভূমিকায় ছিলাম। সে সময়টাতে জিয়া হলের যারা শিক্ষার্থীরা আছেন, ওই রাতের কথা আপনি মনে করে থাকবেন যেই দিন সুফিয়া কামাল হলে একজন শিক্ষার্থীর উপরে নির্যাতনের ঘটনা ঘটে, এবং আমরা গোটা ক্যাম্পাসে রাতের বেলা মিছিল করে হল থেকে শিক্ষার্থীদেরকে আমাদের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলাম। ওই সময় আমি জিয়া হলের শিক্ষার্থীদেরকে নিচে নেমে আসার আহ্বান জানাই রাতের বেলা, এবং এটা খুব বেশিভাবে ছাত্রলীগের গোষ্ঠীভূত হয়। তারপরে হলে আমাকে ডেকে নেওয়া হয়, নির্যাতন করার পরে আমাকে হল থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘ 2.5 মাস আমি হলে আর আসতে পারিনি। এরপরের সময়ে যখন সরকার কোটার দাবি সংস্কারের দাবিটা মেনে নেয়, সেই সময়টাতে তখন আমি আবার হলে প্রত্যাবর্তন করতে পারি, এবং তারপরেই নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্ন ফাঁসের ঘটনাটা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। আমি মনে করি রাজনীতিতে আসাটা আমার কাকতালীয় ছিল, কিন্তু এটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এবং আমি মনে করি যে রাজনীতির ভিতর দিয়ে বাংলাদেশ প্রশ্নে অনেকগুলো বিষয় আমাদের সমাধান করবার জায়গা রয়েছে। আমরা বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই, সেই দেখতে চাওয়ার জায়গাটিকে আসলে রাজনৈতিকভাবেই সমাধান আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকব। পড়ালেখা করেছি আইন বিষয়ে, অতএব পেশা জীবনে আইন পেশার দিকে একটা ঝোঁক আমার আছেই, কিন্তু তার পাশাপাশি সবসময় আমি রাজনীতিতে সক্রিয় থাকবার চিন্তা রাখি। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যারা তরুণরা আছেন তাদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার, এবং তরুণদেরকে সংগঠিত করার কাজটাই করব। আপনার জন্ম এবং বেড়ে ওঠা রংপুরে। রংপুর দেশের খুবই দরিদ্রপীড়িত একটা অঞ্চল। এই অঞ্চলে ফকির সন্ন্যাসী, বিদ্রোহ নেতা ফকির মজনু শাহ, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, ব্রিটিশ বিরোধী নেত্রী দেবী চৌধুরানী, কৃষক নেতা নুরুল দিনের মতো বিপ্লবী যেমন জন্মেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদের মতো স্বৈর শাসকও জন্মেছিলেন। তো এদের মধ্যে কার দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন রাজনীতিতে? রংপুরের সন্তান ফকির মজনু শাহ, বেগম রোকেয়া, দেবী চৌধুরানী, আপনি যাদের কথা বলেছেন, সাথে নুরুল দিনের কথাও বলেছেন, শুধুমাত্র তারাই নন। আমি আমার অনুপ্রেরণার জায়গায় শুধুমাত্র রংপুরকে আমি সীমাবদ্ধ রাখিনি বা থাকে নেই। নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারেন, মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কথা বলতে পারেন, যাদেরকে আমি আমার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি রাজনীতিতে। ছোটবেলা থেকেই নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এসব তো কবিতার পাতাতেই এসেছে। বেগম রোকেয়া, তাকে আমরা দেখেছি নারী জাগরণের তিনি অগ্রদূত। সর্বোপরি এই গোটা বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে নারীরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, সে জায়গাটাতে নারীরা যাতে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে, সে জায়গায় তার যে ভূমিকা, লেখালেখি, এই জিনিসগুলো কিন্তু আসলেই অনুপ্রেরণার। আলাদা করে স্মরণ করার প্রয়োজন হয়ে ওঠে না, তারা আসলে সত্তার মধ্যেই থেকে যান। হয়তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছেন, কম বা বেশি, এবং সেটা সময়ে সময়ে জাগ্রত হয়।